দেখ, এখন যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে অনুপ্রেরণা কাকে বলে, ঠিক আছে? তো অনুপ্রেরণাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে মোটিভেশন। মোটিভেশন তো নাম শুনেইছিস, মোটিভেশন কোনো কিছু দেখবি কোম্পানিতে যখন কাজ হয়, ওয়ার্কারদের যদি মোটিভেট করা হয় ওরা খুব ভালো মতন কাজ করে, মোটিভেট করে মানে ইন্সপায়ার করবে, ঠিক আছে? বলছে কাম্য লক্ষ্য পূরণের জন্য লোকেদের কাজ করতে উদ্দীপিত করার প্রক্রিয়াই হলো অনুপ্রেরণা। মানে কাম্য লক্ষ্য মানে তোর যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা পূরণ করার জন্য লোকদের কাজ করতে উদ্দীপিত করা মানে ইন্সপায়ার করা, এটাই হচ্ছে অনুপ্রেরণা। এটা হলো একটা মানসিক শক্তি, ঠিক আছে, যা লোকেরা তখনই অর্জন করে যখন তাদের প্রয়োজনগুলি পূরণ হয়। তাহলে অনুপ্রেরণা কি? অনুপ্রেরণা হচ্ছে একটা মানসিক শক্তি, ঠিক আছে, মানসিক শক্তি বলছে যা লোকেরা তখনই অর্জন করে যখন প্রয়োজনগুলি পূরণ হয়। বিখ্যাত মনস্তত্ত্ববিদ আব্রাহাম মাসলো, কথাকে লোকটার নাম কি? আব্রাহাম মাসলো, লোকেদের প্রয়োজনগুলিকে একটা ক্রমপর্যায়ে সাজিয়েছে। মানে লোকের কি কি প্রয়োজন, মানে লোকের কি কি প্রয়োজন সেগুলো একটা সিকুয়েন্স সাজিয়েছে। সেইগুলো কি? মানুষের প্রথমে প্রয়োজন দৈহিক প্রয়োজন, ঠিক আছে তো, তারপর সামাজিক প্রয়োজন, তারপর নিরাপত্তার প্রয়োজন, তারপর সম্মানের প্রয়োজন, তারপর আত্মবিকাশের প্রয়োজন। এই 5টা স্টেপে সাজাচ্ছে। এরপরে যখন আমরা কোশ্চেনটা পড়বো এটাই পড়বো। আব্রাহাম মাসলো যে কথাটা বলেছে এগুলো ডিটেলসে করতে হবে, ঠিক আছে তো। প্রথমে দৈহিক প্রয়োজন বলেছে, তারপর কিসের প্রয়োজন বলেছে? সামাজিক প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, সম্মানের প্রয়োজন আর আত্মবিকাশের প্রয়োজন। যখন এই প্রয়োজনগুলি পূরণ হয় তখনই আহ পূরণ হয় কেবলমাত্র তখনই লোকেরা অনুপ্রাণিত হয়। তাহলে লোকেরা কখন অনুপ্রাণিত হবে? ম্যাসলোর মতে, ম্যাসলো বলতে কখন অনুপ্রাণিত হয় মানুষ? প্রথমে দৈহিক প্রয়োজন মেটাও, সামাজিক প্রয়োজন মেটাও, নিরাপত্তার প্রয়োজন মেটাও, সম্মানের প্রয়োজন আর আত্মবিকাশের প্রয়োজন, এই সমস্ত প্রয়োজন যদি পূরণ হয় তখনই লোকেরা অনুপ্রাণিত হয়। এবার ডব্লিউ.জি. স্কট কি বলেছে অনুপ্রেরণা কাকে বলে? বলে মোটিভেশন মিনস আ প্রসেস। মোটিভেশন হচ্ছে একটা প্রসেস। কিসের প্রসেস? অফ স্টিমুলেটিং পিপল টু অ্যাকশন টু অ্যাকমপ্লিশ ডিজায়ার গোল। স্টিমুলেটিং পিপল টু অ্যাকশন টু অ্যাকমপ্লিশ ডিজায়ার্ড গোল। বলছে স্কট বলেছে অনুপ্রেরণা হলো আকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ, ঠিক আছে, আকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য লোকেদেরকে কাজ করার উদ্বুদ্ধ করার একটা প্রক্রিয়া। মানে তোমার যে লক্ষ্যটা আছে আকাঙ্ক্ষিত, তুমি আকাঙ্ক্ষা করে রেখেছো, আকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করার জন্য, ঠিক আছে, লোকেদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করতে, এটাই হচ্ছে অনুপ্রেরণা। ডব্লিউ.জি. স্কট বলেছে, খুব সোজা কথা বলেছে। পুঞ্চ ওডনেল কি বলেছে? বলছে টু মোটিভেট ইজ টু ইনডিউস পিপল টু অ্যাক্ট ইন আ ডিজায়ার্ড ম্যানার। তাহলে বলছে টু মোটিভেট ইজ টু ইনডিউস পিপল, ঠিক আছে, টু অ্যাক্ট ইন আ ডিজায়ার্ড ম্যানার। বলছে যে শক্তি উৎসাহ ও উদ্দীপনা সহকারে লোকেদেরকে কাজ করতে, যে শক্তি মানে অনুপ্রেরণা হচ্ছে একটা শক্তি, যে শক্তি উৎসাহ ও উদ্দীপনা সহকারে লোকেদেরকে কাজ করতে আগ্রহান্বিত ও উৎসাহিত করে, ঠিক আছে, তাকেই বলা হয় অনুপ্রেরণা, ঠিক আছে তো। তো এই কথাগুলো তোর পরীক্ষায় একবার লিখে অনুপ্রেরণা সম্পর্কে কি জানো তুমি লেখো 4 নম্বর, ঠিক আছে? তাহলে এই পুরো কথা তোকে লিখতে হবে, দুজনের মত দিতে হবে। প্রথমে দুজনের মত দিবি, তারপর দুজনের মতটাকে মিলালে কি হয়, ঠিক আছে তো। কোন চরণের কি বলেছিল আরেকবার বলে দিয়ে? আকাঙ্ক্ষিত উপায়ে লোকেদেরকে কাজ করার পরিচিত করা, আকাঙ্ক্ষিত উপায়ে লোকেদেরকে কাজ করার, ঠিক আছে, লোকেদেরকে কাজ করতে পরিচিত করা, অনুপ্রাণিত করা। তাহলে এই সংজ্ঞাটা তোকে ভালো করে দিয়ে দিতে হবে। এরপরে অনুপ্রেরণার বৈশিষ্ট্য একটু পড়ে নি, ফিচার্স অফ মোটিভেশন। তো বলছে ফিচার্স অফ মোটিভেশন জিনিসটা কি? প্রথমে হচ্ছে ইন্টারনাল ফিলিং। মোটিভেশনের বৈশিষ্ট্য প্রথম পয়েন্ট হচ্ছে ইন্টারনাল ফিলিং হয়। এটা কি হয়? অনুপ্রেরণা হলো চাহিদা, আকাঙ্ক্ষা বা প্রেরণার ন্যায় একটা আভ্যন্তরীণ অনুভূতি। মানে অনুপ্রেরণা কি? চাহিদা এবং আকাঙ্ক্ষার মতো একটা আভ্যন্তরীণ অনুভূতি। এটা কোনো ব্যক্তির মধ্যে সৃষ্টি হয়, অনুপ্রেরণা কোনো ব্যক্তির মধ্যে সৃষ্টি হয়, ঠিক আছে তো। এই জন্য একে সরাসরি দেখা যায় না, তাই একে মনস্তাত্ত্বিক বিষয় হিসেবে গণ্য করা হয়। তাহলে কি বলতে পারে? অনুপ্রেরণা হচ্ছে একটা অনুপ্রেরণা হচ্ছে একটা ফিলিং, ইন্টারনাল ফিলিং, যেটা ভেতর 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 তৈরি হয়, ঠিক আছে, ভেতর ভেতর তৈরি। এটাকে তুই তখন চোখে দেখতে পারবি। তাহলে কি বললাম?
মোটিভেশন কি? মোটিভেশন হচ্ছে ডিমান্ড বা আকাঙ্ক্ষা, ডিমান্ড আকাঙ্ক্ষার মতন একটা ইন্টারনাল ফিলিং। তাহলে কি বললাম বলছেন মোটিভেশন কি? মোটিভেশন ডিমান্ড আকাঙ্ক্ষা, মানে ডিমান্ড ওয়ান্টস এইগুলোর মতো একটা ইন্টারনাল ফিলিং। এটা কোনো ব্যক্তির মধ্যে সৃষ্টি হয়, এই জন্য এটাকে কখনো সরাসরি চোখে দেখা যায় না, তাই এটাকে মনস্তাত্ত্বিক বিষয় হিসেবে গণ্য করে। গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার, ঠিক আছে? মোটিভেশনটা যে গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার, অনুপ্রেরণা লোকেদেরকে এমনভাবে আচরণ করতে উদ্বুদ্ধ করে, ঠিক আছে, যাতে তাদের লক্ষ্য পূরণ করতে পারে। মানে মোটিভেশন লোকেদেরকে এমনভাবে বিহেভ করতে বলবে না, ঠিক আছে, লোকেদেরকে এমনভাবে বিহেভ করতে উদ্বুদ্ধ করে যাতে লোকেরা, মানে যাতে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে। এটা হলো একটা আচরণগত ধারণা। এটা কি? একটা আচরণগত ধারণা, ঠিক আছে, যা নির্দিষ্ট লক্ষ্যের দিকে মানুষের আচরণকে পরিচালিত করে, ঠিক আছে, যা নির্দিষ্ট লক্ষ্যের দিকে মানুষের আচরণকে পরিচালিত করে। যেমন যদি কেউ অধিক আয় উপার্জন করতে চায়, তবে সে তার কর্মসম্বন্ধে দক্ষতার উন্নতি ঘটাতে চেষ্টা করে। বলছে যদি কেউ অধিক আয় উপার্জন করতে চায়, তবে সে তার কর্ম সম্পাদন দক্ষতার উন্নতি ঘটাতে চেষ্টা করে। মানে তুমি বেশি ইনকাম করতে চাও, তাহলে তোমার পারফরমেন্স ভালো দিতে হবে। আর কন্টিনিউয়াস প্রসেস, মোটিভেশন হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। মানুষের প্রয়োজন সীমাহীন, মানে মানুষের তো প্রয়োজনের শেষ নেই, ঠিক আছে? তো একটা প্রয়োজন পর্যাপ্তভাবে পূরণ হওয়ার পর তার সে আবার আরেকটা প্রয়োজন, একটা প্রয়োজন মিটে গেল, আমার আরেকটা প্রয়োজন লাগবে, ঠিক আছে, আরেকটা প্রয়োজনের অভাব দেখা যাবে। এই সীমাহীন প্রয়োজন মেটানোর জন্য তারা ধারাবাহিকভাবে অনুপ্রেরণা বোধ করে। তাই অনুপ্রেরণা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ঠিক আছে? তো অনুপ্রেরণা পজিটিভ ও নেগেটিভ উভয়ই হতে পারে। যেমন পদোন্নতি, ভালো করে শুনবে, অনুপ্রেরণা পদোন্নতি মানে বুঝছো, মানে তুই যে পদে আছিস আর একটু পদ থেকে উপরে, পদোন্নতি মানে প্রমোশন টাইপের। বেতন বৃদ্ধি, যারা চাকরি করে তারা আমার স্যালারিটা বাড়িয়ে দিই, ঠিক আছে? তো বোনাস, এইগুলো লোকেদেরকে পজিটিভ মোটিভেশন সৃষ্টি করে। কি বললাম? পজিটিভ মোটিভেশন। আর নেগেটিভ মোটিভেশনটা কি? ডিমোশন করে দাও, ঠিক আছে? তারপর বেতন যে বৃদ্ধি হচ্ছিল, মানে স্যালারি যে ইনক্রিমেন্ট হচ্ছিল, এখন ইনক্রিমেন্টটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার নেগেটিভ মোটিভেশন সৃষ্টি করে। তাহলে বুঝতে পারলি তো? মানে মোটিভেশন মানে কি? মোটিভেশন মানে বুঝতে পারছি, তুই একটা কোম্পানিতে কাজ করছিস, তুই বুস্ট কি করে হবি? তুই বল, একটা কোম্পানিতে কাজ করলে তুই বুস্ট কি করে হবি? বুস্ট কি করে হবে? এবার ভাই তোর তোর যদি ভালো ভালো জিনিস, যেমন ধর তোর, দেখ আলটিমেটলি কথা স্যালারি, তো স্যালারি যদি বেড়ে যায় তুই বুস্ট হবে কি হবি না? তোকে এই বোনাস দিয়ে তুই বুস্ট হবে কি হবি না? তোর প্রমোশন যদি বাড়িয়ে যায় বুস্ট হবে কি হবি না? অবশ্যই হবে। এখন তোর স্যালারি বাড়িয়ে যাচ্ছে, স্যালারি কমিয়ে দিল, তো তুই তোর তো আর মন দিয়ে কাজই করতে পারবি না, কাজের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবি। তো মানে বুঝলি মোটিভেশন জিনিসটা কি? এটা হচ্ছে মোটিভেশন, এটা হচ্ছে মোটিভেশন। আর কমপ্লেক্স প্রসেস, মোটিভেশন হচ্ছে একটা কমপ্লেক্স প্রসেস। মানুষের, মানে বিভিন্ন মানুষের প্রয়োজন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বিভিন্ন, মানে বিভিন্ন মানুষের প্রয়োজন বিভিন্ন রকম। দেখ আজকে তোর যা প্রয়োজন আমার প্রয়োজন আমার, প্রতিটা মানুষের প্রয়োজন ম্যান টু ম্যান ভেরি করে। বিভিন্ন মানুষের প্রয়োজন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বিভিন্ন, এই জন্য সমস্ত লোকেরা একইভাবে অনুপ্রাণিত হয় না। এক একজনের অনুপ্রেরণার ধরন এক এক রকমের, ঠিক আছে? তো অর্থাৎ অনুপ্রেরণায় সাধারণীকরণ সম্ভব নয়, তাই অনুপ্রেরণা হলো একটা জটিল প্রক্রিয়া। তো দেখ পয়েন্টগুলো জাস্ট একটু দেখে নিতে পারবি, জাস্ট একটু পড়ে নিস, কোনোদিন আসেনি কোশ্চেন, বাট যদি কখনো দেয় তাহলে একটু জেনে রাখলে সুবিধা। তাহলে কি বললাম? মোটিভেশন হচ্ছে একটা ইন্টারনাল ফিলিং, মোটিভেশন হচ্ছে গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার, মোটিভেশন হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, মোটিভেশন হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ, আর মোটিভেশন হচ্ছে কমপ্লেক্স প্রসেস, ঠিক আছে? তো মাথার মধ্যে রেখে দিতে হবে। নেক্সট কোশ্চেন পড়বো, ইম্পর্টেন্স অফ মোটিভেশন, মোটিভেশনের ইম্পর্টেন্স। বলছে মোটিভেশন হলো কর্মীদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বুঝলি তো? মোটিভেশন জিনিসটা কি? কর্মীদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি, কি বললাম? মোটিভেশন হলো কর্মীদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। মানে কর্মীদের দক্ষতা বাড়াবে, কর্মী মানে যারা কোম্পানির যে সমস্ত স্টাফ এমপ্লয়িরা কাজ করে, দক্ষতা মানে এফিসিয়েন্ট বাড়াবো, ওদের পারফরমেন্স বাড়াবো, ঠিক আছে? তো এইগুলো বৃদ্ধি করার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অনুপ্রেরণা। কারণ কর্মীদের সামর্থ্য ও অনুপ্রেরণার ওপর তাদের কর্মসমাধান নির্ভর করে। অর্থাৎ এখানে সুন্দর একটা কথা বলছে, পি ইকুয়াল টু এ ফাংশন অফ এ কমা এম। আচ্ছা মনে করে ডিমান্ড ফাংশন পড়েছিল, এরকম লেখা থাকতো, নিশ্চয়ই বুঝতে পারছিস। পি, পি মানে কি স্যার? পি মানে পারফরমেন্স। কাদের পারফরমেন্স? যারা কাজ করে তাদের পারফরমেন্স। এটা কিসের উপর ডিপেন্ড করে? তাদের এবিলিটি আর মোটিভেশন। এবিলিটি বাড়লে পারফরমেন্স বাড়বে,
তারপর মোটিভেশন বাড়লেও তো পারফরমেন্স বাড়বে, হ্যাঁ কি না? জিনিসটা বুঝে এই সম্পর্কটা, তাহলে বুঝতে পারলি তার মোটিভেশনটা এখানে একটা সুন্দর কথা বলেছে, এটা খুব ভালো করে বুঝবি। পি ইকুয়াল টু ফাংশন অফ এ কমা এম। পি মানে পারফরমেন্স, এ মানে এবিলিটি, এম মানে মোটিভেশন। তা কোনো কোম্পানিতে বুঝিস তো ওদের পারফরমেন্স বাড়বে কি করে, এমপ্লয়ীদের পারফরমেন্স বাড়বে কি করে? ওদেরকে তুমি মোটিভেট করো, ওদের এবিলিটি বাড়াও, তাহলে ওদের পারফরমেন্স বেড়ে যাবে। এ বলছে অনুপ্রেরণা কর্মীদের কাজ করার ইচ্ছা বৃদ্ধি করে। তাই কর্মশক্তির উদ্দীপনায় ব্যবস্থাপকরা অনুপ্রেরণাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই জন্য অনুপ্রেরণাকে বলা হয় দ্য কোর অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, কোর অফ ম্যানেজমেন্ট। তাই প্রত্যেক প্রতিষ্ঠানের কাছে অনুপ্রেরণা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনুপ্রেরণার গুরুত্ব প্রসঙ্গে উল্লেখযোগ্য পয়েন্ট: বেস্ট ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্সেস। বেস্ট ইউটিলাইজেশন, খুব ভালো করে তুমি ইউটিলাইজ করতে পারবে হিউম্যান রিসোর্সকে। হিউম্যান রিসোর্স বলেছে, হিউম্যান রিসোর্সকে তুমি ভালো করে ইউটিলাইজ করতে পারবে। বলছে অনুপ্রেরণা মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত করে। মানব সম্পদ মানেই তো হিউম্যান, ঠিক আছে? মানব সম্পদ মানে হচ্ছে হিউম্যান রিসোর্স, ঠিক আছে? মোটিভেশন কি করে, হিউম্যান রিসোর্সের খুব ভালোভাবে ইউটিলাইজ করে, ঠিক আছে? মোটিভেশন, কারণ অনুপ্রাণিত কর্মীরা তাদের সর্বোত্তম প্রচেষ্টা সহকারে কর্মসম্পাদনে উৎসাহ উদ্দীপনা বোধ করে। বুঝতে পারছিস তো, হিউম্যান রিসোর্সকে বেস্ট ইউটিলাইজ করতে হবে। আর যদি বেস্ট ইউটিলাইজ করলে মানে সমস্ত কর্মীরা মোটিভেট হয়ে যাবে না, তাদের সর্বোত্তম মানে খুব খুব ভালো মতন ওরা কাজ করবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে। 2 নম্বর পয়েন্ট বলছে অপটিমাম ইউটিলাইজেশন অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন। অপটিমাম ইউটিলাইজেশন অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন মানে অপটিমাম ইউটিলাইজ করবো, ঠিক আছে তো? অপটিমাম ইউটিলাইজ মানে বুঝতে পারছিস তো, মানে যতটা ব্যবহার করা দরকার আছে ততটাই ব্যবহার, অপটিমাম বলছে এটা, কাম্য ব্যবহার। ফ্যাক্টর অফ প্রোডাকশন বলছে মোটিভেশন কি করছে, উৎপাদনের বিভিন্ন উপাদান। আমরা ইকোনমিক্সে বলছি উৎপাদনের বিভিন্ন উপাদান কি কি হয়, 4টে উপাদান হয়: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, ঠিক আছে তো? তো অনুপ্রেরণা কি করে, উৎপাদনের বিভিন্ন উপাদানগুলি কাম্য ব্যবহার সুনিশ্চিত করে, মানে অপটিমাম ইউটিলাইজ করে। কারণ অনুপ্রাণিত কর্মীরা সবসময় অপচয় ও ব্যয় সর্বনিম্ন করার জন্য, মানে যারা মোটিভেট কর্মী তারা সবসময় চেষ্টা করে কোম্পানির অপচয় যাতে বন্ধ হয় এবং খরচা যাতে কম হয়, ঠিক আছে তো? করার জন্য সম্পূর্ণ আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করে। আর কি, রিডাকশন লেবার টার্নওভার, লেবার টার্নওভারকে রিডাকশন করে। যেমন কি করে স্যার, উচ্চ অনুপ্রেরণা। উচ্চ অনুপ্রেরণা মানে মানে বুঝেছি হাই মোটিভেট কর্মীদের কর্মসন্তুষ্টি প্রদান করে। এটা তাদেরকে প্রতিষ্ঠানের প্রতি কর্তব্যনিষ্ঠ ও প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে। ফলে সম আবর্তন ও অনুপস্থিতি কম হয়। মানে রিডাকশন, দেখ কোম্পানিতে সমস্ত এমপ্লয়িরা কাজ করে, ওদেরকে তুমি যত মোটিভেট করতে পারবে না, ওরা তত ভালো মতন কাজ করবে। আর ওরা যদি ভালো মতন কাজ করে তাহলে ওর অ্যাবসেন্ট কমে যাবে, কোম্পানি ভালোবেসে কাজ করবে, অ্যাবসেন্ট কমে যাবে। লেবার টার্নওভার মানে বেশি লেবারকে ছাঁটাই করতে হবে না, যে লেবার আছে ওদের দিয়ে কাজ হয়ে যাবে। এখানে বলেছে উচ্চ অনুপ্রেরণা মানে তুমি হাই মোটিভেট করতে পারো, তাহলে কর্মীদের কর্মসন্তুষ্টি প্রদান করে। মানে মোটিভেট যত ভালো হবে, যত বেশি হবে, তাহলে কর্মীরা কর্মসন্তুষ্টি পাবে। আর এটা তাদেরকে প্রতিষ্ঠানের প্রতি কর্তব্যনিষ্ঠ ও প্রতিজ্ঞাবদ্ধ করে দেবে। ওদের বেশি বেশি মোটিভেট করছে, তাহলে মোটিভেশনটা খুব জরুরি। মোটিভেশন খুব জরুরি। ডিমোটিভেট, হ্যাঁ মোটিভেশনটা দেয় মানে এই মোটিভেশন কি হয়ে যাবে, কোম্পানি স্যালারি বাড়বে, মোটিভেট হয়ে গেল। মানে কথায়, হ্যাঁ কথায় তো এমনি বলতেই পারে যে ভালো কাজ করছে, সবার সামনে একটা পুরস্কৃত করা ওকে, এই ও ভালো পারফরমেন্স দিয়েছে, মোটিভেট করলো। এটা ম্যানেজার করে। ঠিক আছে, ম্যানেজার করে, মালিক করে। এবার যে কোম্পানি ম্যানেজার থাকে, ম্যানেজাররা করে। টাকা পয়সার কাজ কে করবে, টাকা পয়সা তো আলটিমেট মালিকই দেবে। আরো পারবি আমাদের মানে মোটিভেশনের মধ্যে কি কি পয়েন্ট, এখন আস্তে আস্তে আরো পয়েন্ট আসবে। আচ্ছা, স্ট্যাবলিশমেন্ট অফ গুড রিলেশন। তো বলছে অনুপ্রেরণা মানে মোটিভেশন কি করে, কর্মীদের মধ্যে একটা দলীয় উদ্দীপনা সৃষ্টি করে। মানে মোটিভেশন একটা টিম হিসেবে কাজ করে, দলীয় উদ্দীপনা, ঠিক আছে তো? তাই এটা শ্রমিক অশান্তি হ্রাস করে। আচ্ছা তাহলে বুঝতে পারলি, যদি একটা ভালো রিলেশন তৈরি হয় তাহলে শ্রমিকদের মধ্যে অশান্তি কমে যাবে, ঠিক আছে তো? ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে উৎকৃষ্টতর সম্পর্ক, ম্যানেজমেন্ট আর এমপ্লয়ীদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তাই অর্থাৎ অনুপ্রেরণা প্রতিষ্ঠানের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করে। বেসিস অফ কোঅপারেশন, ঠিক আছে তো? বলছে যেহেতু অনুপ্রেরণা কর্মীদের দলবদ্ধভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে, বলছে মোটিভেশন যেহেতু কর্মীদের দলবদ্ধভাবে মানে একসাথে টিম হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করে, এটা তাদের সহযোগিতার মনোভাব গড়ে তোলে এবং এটা উৎপাদনের মান ও পরিমাণ উভয়ই বৃদ্ধি করে। একই জিনিস দিয়েছে, লেখাগুলো কনসেপ্টটা একটু মাথায় রেখে তুই লিখতে পারবি। ইনক্রিজ ইন লেভেল অফ এফিসিয়েন্সি লেভেলটা তোমার ইনক্রিজ করে। যথোপযুক্ত অনুপ্রেরণা কর্মীদের প্রয়োজন মেটায়।
মানে ভালো মোটিভেশন না, মানে ঠিক আছে তো, কর্মীদের প্রয়োজন মেটায়, তাদেরকে সন্তুষ্টি প্রদান করে, তাই তারা আন্তরিকভাবে কাজ করে এবং দক্ষতার বিদ্যমান স্তর বৃদ্ধির জন্য তাদের সামর্থ্যের পূর্ণ ব্যবহার করে। আর হচ্ছে বিল্ডিং পজিটিভ অ্যাটিটিউড। সাংগঠনিক লক্ষ্য কেবলমাত্র তখনই পূরণ করা যায় যখন প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের পজিটিভ মনোভাব থাকে। ঠিক আছে, ভালো কাজের জন্য উপযুক্ত পুরস্কার ও প্রশংসার মাধ্যমে অনুপ্রেরণা কর্মীদের মধ্যে প্রতি ধরনের একটা ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। ভালো কাজ করলাম, তুমি ওদেরকে রিওয়ার্ড করো, প্রশংসা দাও সবার সামনে, তাহলে তো না, ওরা আরো মোটিভেট হবে। রিডাকশন ইন অ্যাবসেন্ট, অনেক অ্যাবসেন্ট কমে যায়। ওই যথোপযুক্ত কাজের পরিবেশ ও পর্যাপ্ত পুরস্কার প্রদান করে অনুপ্রেরণা অনুপস্থিতি হ্রাস করে, মানে অ্যাবসেন্টটা কমে যায়। যদি ভালো কাজের ভালো পরিবেশ তৈরি হয়, ওদেরকে যদি ভালো পুরস্কার করে, তাহলে অ্যাবসেন্ট কমিয়ে পারে। যথাযথ অনুপ্রেরণা, ঠিক আছে, কাজকে আনন্দের একটা উৎস করে তোলে এবং কর্মীদের কর্মস্থলে নিয়মিতভাবে উপস্থিত হতে উৎসাহিত করে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো আমি দিইনি খুব একটা ইম্পর্টেন্ট, বাট একটু পড়ে দিলাম যে মোটিভেশন জিনিসটা কি। এইবার যে কোশ্চেনটা যদিও আগের বছর চলে এসেছে, এটা এই বছর আসার চান্স নেই, বাট একটু দেখে রাখতে হয়। ম্যাথস, হ্যাঁ, ইতিবাচক পজিটিভ পজিটিভ প্যাকেটে লিখেই দিয়েছে। এবার আমরা ম্যাসলো, ঠিক আছে তো, ভালো করে শোন কি বলেছে। প্রয়োজন হলো অনুপ্রেরণার একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে অনুপ্রেরণার গুরুত্বপূর্ণ উপাদান কি? প্রয়োজন। কারণ কর্মীরা কেবলমাত্র তখনই অনুপ্রাণিত হয় যখন তাদের প্রয়োজনগুলি পূরণ হয়। বারবার একটা কথাই বলছি, কর্মীরা কখন মোটিভেট হবে? যদি তাদের প্রয়োজনগুলো পূরণ হয়েছে। কিন্তু মানুষ সমস্ত ধরনের প্রয়োজনগুলি একসঙ্গে অনুভব করে না। ঠিক আছে, একটা প্রয়োজন মেটার পর আরেকটা দেখা যায়। আমেরিকান মনস্তত্ত্ববিদ কি আব্রাহাম মাসলো মানুষের প্রয়োজনের একটা শ্রেণীবিভাগ উদ্ভাবন করেছেন। মানে আমেরিকান মনস্তত্ত্ববিদ আব্রাহাম মাসলো, এই কোশ্চেনটা এখন পড়াচ্ছি না, ভালো করে শুনলো। এই কোশ্চেনে যারা আর্টস পড়ে না, তাদেরও আছে, এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে এই কোশ্চেন ক্লাস। ঠিক আছে, তাহলে কি বললাম, ভালো করে শুনবি। ম্যাথসলো না খুব ভালো, ম্যাথসলো বুঝেছিল, মানে আমি আবার প্রথম দিন বলছি, বুঝতে সুবিধা হবে। প্রয়োজন মানে নিড, নিড হচ্ছে অনুপ্রেরণার একটা গুরুত্বপূর্ণ উপাদান। কর্মীরা কেবলমাত্র তখনই মোটিভেট হবে যখন তাদের প্রয়োজনগুলি ভালোভাবে পূরণ হবে। ঠিক আছে তো, কিন্তু মানুষ সমস্ত রকমের প্রয়োজনগুলি একসঙ্গে অনুভব করে না। ঠিক আছে তো, একটা প্রয়োজন মিটে গেলে তখন আর একটা প্রয়োজন দেখা যায়। ঠিক আছে, আমেরিকান মনস্তত্ত্ববিদ আব্রাহাম মাসলো মানুষের প্রয়োজনের একটা শ্রেণীবিভাগ করেছেন। আব্রাহাম মাসলো মানুষের প্রয়োজনে একটা শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন করেছেন, যা প্রয়োজনে কর্মস্তর তত্ত্ব নয় পরিচিত। বুঝতে পারলি, ম্যাসলো যে কথাটা বলেছে তাকে কি তত্ত্ব বলা হয়? ম্যাসলোর যে তত্ত্বটার নাম কি? ম্যাসলো তত্ত্বর নাম কর্মস্তর তত্ত্ব। কর্মস্তর তত্ত্ব, কি বললাম? কর্মস্তর তত্ত্ব। এটা কে বলেছে? আব্রাহাম মাসলো। ঠিক আছে, কখনো কখনো শর্ট কোশ্চেন যদি আসে, বলো কর্মস্তর তত্ত্বটি কে লিখেছে, কে বলেছে, তখন বলতে হবে আব্রাহাম মাসলো। এটা মাথায় রাখতে হবে, আব্রাহাম মাসলো যে তত্ত্ব লিখেছে তার নাম কি? কর্মস্তর তত্ত্ব। এই তত্ত্বটি কতগুলি অনুমানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কি কি? মানুষের আচরণ তাদের প্রয়োজনের উপর নির্ভর করে। কি বললাম? ভালো করে পয়েন্ট গুলো বলবি। ও কি বলছে, কি কি অনুমান বলেছে? বলছে মানুষের আচরণ, প্রতিটা মানুষ কি বিহেভ করবে সেটা তার প্রয়োজনের উপর ডিপেন্ড করে। প্রয়োজনগুলি একটা ক্রম পর্যায়ে থাকে। ঠিক আছে, যেমন প্রথমে কি বলি, দৈহিক প্রয়োজন, সামাজিক প্রয়োজন, এগুলো বলেছিলাম, সব এক একটা পর্যায়ে থাকে, ক্রম পর্যায়ে থাকে। একটা নিম্ন স্তরের প্রয়োজন মেটার পর কোনো ব্যক্তি পরের উচ্চ স্তরের প্রয়োজন, মানে প্রথমে নিচু তলার প্রয়োজনটা মিটে গেল, তারপরে উপরের প্রয়োজনটা, সিঁড়ি সিঁড়ি একটা সিঁড়ি হিসেবে কাজ করে। চায় না, বলছে একটা পূরণ হওয়া প্রয়োজন কোনো ব্যক্তিকে আর অনুপ্রাণিত করতে পারে না। ঠিক আছে, পূরণ হওয়া প্রয়োজন কোনো ব্যক্তিকে আর অনুপ্রাণিত করতে পারে না, কেবলমাত্র পরের উচ্চতর স্তরের প্রয়োজন তাকে অনুপ্রাণিত করে। ঠিক আছে, এই অনুমানগুলির ভিত্তিতে ম্যাসলোর প্রয়োজনের কর্মস্তর তত্ত্বটি নিচে আলোচনা করা। তাহলে এই অনুমানগুলো ম্যাসলো, দেখ যেই তত্ত্ব লিখুক না কেন, যত বড় বড় এক্সপার্টরা তত্ত্ব লিখুক, তাদের তত্ত্বের পেছনে একটা অনুমান থাকে। মানে একটা তত্ত্বরা লিখেছিল না, তত্ত্বের পেছনে বেশ কিছু অ্যাজাম্পশন করে গিয়েছিল। যেই তত্ত্ব লিখুক, যেই তো ম্যাসলো লিখুক আর যেই লিখুক, তত্ত্ব লিখলে তার একটা অ্যাজাম্পশন থাকে। আর একটা মাথায় রাখবি, তত্ত্ব যদি লেখা হয় তার না কিছু সমালোচনা। তত্ত্ব লিখলে তুই ধর আজকে কোনো একটা থিওরি লিখলি, তোর সেই থিওরির সমালোচনা একটা আসবেই।
তো দেখ চারটা দেখ ভালো করে, এরকম ভাবে তোকে পরীক্ষায় এটা আসলে লিখতে হবে, এরকম আঁকতে হবে। প্রথমে কি হয়, প্রথমে মানুষের প্রয়োজনটাকে চারটা মাথায় রাখবি। প্রথমে হবে দৈহিক প্রয়োজন, দৈহিক প্রয়োজন মিটে গেলে হবে কি নিরাপত্তার প্রয়োজন, নিরাপত্তা মিটে গেলে হবে সামাজিক প্রয়োজন, সামাজিক প্রয়োজন হয়ে গেলে হবে সম্মান লাভের প্রয়োজন, সম্মান লাভ হয়ে গেলে তখন আত্মবিকাশ। তাহলে কি কি বললাম বল, একটু মনে রাখতে পারিস? তাহলে মনে হয় দৈহিক প্রয়োজন, তারপর নিরাপত্তার প্রয়োজন, তারপর সামাজিক প্রয়োজন, তারপর সম্মান লাভ, তারপর আত্মবিকাশ। তাহলে কি কি বললাম বল, দৈহিক প্রয়োজন, তারপর কি বললাম বল, নিরাপত্তা, সামাজিক, তারপর সম্মান লাভ আর আত্মবিকাশ। এইগুলো ডিটেলসে একটু বলেছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগের বছর পরীক্ষায় এসেছে, খুব সোজা কোশ্চেন, কঠিন না কোশ্চেনটা, একদম ইজি কোশ্চেন। এই কোশ্চেনটা কমন কোশ্চেন, মানে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা একদম পুরো আসেই, এত ভালো কোশ্চেনটা ইজি কোশ্চেন কিন্তু। দৈহিক প্রয়োজন মানে সাইকোলজিক্যাল নিডস। দৈহিক প্রয়োজন তোরা জানিস, একবার রিড করলে তুই বুঝে যাবি দৈহিক প্রয়োজন কি বলেছে। মানুষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য, মানে আমরা যে আছি, আমরা এই মানুষ, আমাদের থেকে অস্তিত্ব রক্ষা আছে, অস্তিত্বটা রক্ষা করার জন্য আমরা কি কি প্রয়োজন অনুভব করি তাকে বলে দৈহিক প্রয়োজন। মানে তুই বেঁচে থাকার জন্য তোর কি কি জিনিসগুলো বেসিক্যালি লাগবে, স্যার খাদ্য, বস্ত্র, বাসস্থান, কি এটা দৈহিক প্রয়োজন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, আর কি লিখেছে, জল, বায়ু প্রভৃতির প্রয়োজন হলো দৈহিক প্রয়োজন। যেহেতু মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই প্রয়োজনগুলো অনুভব করে, তাই এরা অস্তিত্ব রক্ষার প্রয়োজন বলেও পরিচিত। ঠিক আছে, তাহলে দৈহিক প্রয়োজনকে কেউ কেউ অস্তিত্ব রক্ষার প্রয়োজন বলে, আবার কেউ কেউ এটাকে বেসিক নিডও বলে থাকে। বেসিক নিড মানে মৌলিক প্রয়োজন। যেমন এই প্রয়োজনগুলি যে সম্পূর্ণ, বলছে যেহেতু এই প্রয়োজনগুলি সম্পূর্ণভাবে না, ঠিক আছে, যেটা পর্যন্ত অন্য প্রয়োজন দেখা যায়, মানে এই প্রয়োজনগুলো না মিটলে, সম্পূর্ণভাবে এই প্রয়োজনগুলো না মিটলে অন্য প্রয়োজন তুই অনুভব করতে হবে। ধর একটা মানুষকে বেঁচে থাকতে গেলে মিনিমাম কি লাগে বল, প্রথমে খাবার, তাই তো? আমরা তো শুনেছি আগে, মানে যে কোনো মানুষকে বেঁচে থাকতে সর্বপ্রথম কি লাগে, খাদ্য, খাদ্যের পর হয় বস্ত্র, তারপরে বাসস্থান। এটার মাথায় এটা তো ছোটবেলা থেকে আদিম যুগ থেকে পড়ে এসেছি, প্রথমে মানুষ খাবার, খাবারের পর কি হয় বস্ত্র, বস্ত্রের পর বাসস্থান। এই তিনটে তো বেসিক নিড আমাদের। খাদ্য, বস্ত্র, মানে প্রতিটা মানুষ যাই কাজ করুক না, সবার প্রথম টার্গেট থাকে খাবার, পেটটাকে ওকে পেট চালাতে হবে, খাবার, তারপর হবে বস্ত্র, খাওয়ার পর বস্ত্র, তারপর হবে বাসস্থান। এটা আমরা কোথা থেকে শিখি, ইতিহাস পড়েছি, আদিম যুগ থেকেই পড়ে এসেছি, তাই তো? আদিম যুগেই পড়েছি এটা, ঠিক আছে তো? তারপরে সেফটি নিডস, তারপর তুই খাদ্য, বস্ত্র, বাসস্থান হয়ে গেল, তারপর তুই সেফটির কথা ভাববি। আগে সেফটির কথা ভাবে না, আগে কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপর সেফটি মানে নিরাপত্তার প্রয়োজন। একটা সন্তোষজনক স্তর পর্যন্ত দৈহিক প্রয়োজন মেটার পর লোকেরা নিরাপত্তার প্রয়োজন অনুভব করে। তাই প্রয়োজনের ক্রমস্তরে দৈহিক প্রয়োজনের পর নিরাপত্তার প্রয়োজন আসে, মানে দৈহিকের পর নিরাপত্তা আসে। যেমন কাজের নিরাপত্তা, তুই যেখানে কাজ করতে, এই কাজের নিরাপত্তা আছে তো। নেক্সট, বিপদ থেকে সুরক্ষা, যে কোনো সময় আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে সেই সময় আমাকে বাঁচাবে, এটা হচ্ছে নিরাপত্তার প্রয়োজন। ঠিক আছে, তারপর সম্পত্তির সুরক্ষা, মানে তোর যা অ্যাসেট আছে সেগুলোকে সুরক্ষা করে রাখলি, ঠিক আছে, সিকিউর করে রাখলি, প্রোটেক্ট করে রাখলি, এইগুলো প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন। কাজের নিরাপত্তা, স্যার কাজের নিরাপত্তা কি? কাজের নিরাপত্তা মানে তুই ভাব কাজের নিরাপত্তা জিনিসটা কি, বল না কাজের নিরাপত্তা রাখি, পেনশন, এটা কাজের নিরাপত্তা। গ্র্যাচুইটি নাম শুনেছিস? তুই গ্র্যাচুইটির নাম শুনিস? শুনি। সে গ্র্যাচুইটির নাম শুনেছি, আমি বলেছি গ্র্যাচুইটি কি? কেউ যদি চাকরি করে না, চাকরি করার পর রিটায়ার হয়, রিটায়ার হয় তো, রিটায়ার করার পর দেখবি এক একজন যে কত লাখ লাখ টাকা নিয়ে আসে না ঘরে, বুঝছো? রিটায়ার করার পর দেখবি কেউ গভর্নমেন্ট সার্ভিস করলে কেউ 30 লাখ, কেউ 40 লাখ টাকা বাড়িতে নিয়ে চলে আসে, ঠিক আছে? করে রিটায়ার করার পর পেনশনটা প্রতি মাসে মাসে পায়, আর রিটায়ার করার পর দেখবি এককালীন একটা মোটা টাকা পায়, তাকে বলা হয় গ্র্যাচুইটি, বুঝেছিস তো? দেখবি অনেকে টাকা পায়, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আসে 50 লাখ 60 লাখ এরকম নিয়ে চলে আসে, ঠিক আছে তো? আর যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তারা কত পায়, 15 লাখ 20 লাখ 25 লাখ। এটাকে গ্র্যাচুইটি বলে। আগামী দিনে গ্র্যাচুইটি শিখবি। ট্যাক্স, বিমা মানে ইন্স্যুরেন্স, তুমি কাজ করছো, তোমার তোর তোর কোম্পানিতে চাকরি করছিস, তোর ইন্স্যুরেন্স করে রেখেছে মালিক, তাই না? দেখবি আমরা ইএসআই হাসপাতাল আছে, নাম তো শুনেছি, ইএসআই হাসপাতাল, যেখানে সব ট্রিটমেন্ট হয়, ঠিক আছে তো? এরকম বা কোম্পানির যেমন দেখবি যারা টাটায় চাকরি করে, তাদের একটা ইন্স্যুরেন্স করে রাখে, ফ্রি ট্রিটমেন্ট। তো এইগুলো হচ্ছে নিরাপত্তা, বুঝতে পারলি? এগুলো নিরাপত্তা। আর কি বলছে, আবাসন, থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া, আবাসন, অ্যাকোমোডেশন প্রভৃতি প্রদান করে কোনো মালিক তার কর্মচারীদের নিরাপত্তার প্রয়োজন মেটাতে। আশা করি বুঝতে পারছিস, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপরে সোশ্যাল নিড, সোশ্যাল নিড জিনিসটা তাহলে কি বুঝতে পারলি? প্রথমে তুই নর্মাল ভাব, নর্মাল, প্রথমে কি দরকার আমাদের, দৈহিক প্রয়োজন, মানে বেসিক, একদম বেসিক নিড। তারপর কি দরকার, নিরাপত্তা, সেফটি, সেফটি হয়ে গেলে দরকার সোশ্যাল নিড। সোশ্যাল নিড কি? মানুষ হলো সামাজিক জীব, মানে আমরা তো মানুষ, আমরা হচ্ছে হিউম্যান, আমরা হচ্ছে সামাজিক জীব। যে বিচ্ছিন্নভাবে একাকী বাঁচতে পছন্দ করে না, যে মানে আমরা কখনোই একা বাঁচতে পছন্দ করি না, ঠিক আছে তো? সে অন্যকে ভালোবাসতে পছন্দ করে, ঠিক আছে তো? সে অন্যকে ভালোবাসতে পছন্দ করে এবং অন্যের কাছ থেকে ভালোবাসা পেতে চায়, ঠিক আছে তো? সে অন্যকে ভালোবাসতে পছন্দ করে এবং অন্যের থেকে ভালোবাসা পেতে চায়। এজন্য লোকেরা
সামাজিক প্রয়োজন বলতে ভালোবাসা বোঝায়, স্নেহ বোঝায়, ঠিক আছে, তারপর তোমার বন্ধুত্ব বোঝায়, সামাজিক স্বীকৃতি প্রভৃতির প্রয়োজন বোঝায়। এই প্রয়োজনগুলি মেটানোর জন্য লোকেরা পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব, ক্লাব, সমিতি প্রভৃতি সৃষ্টি করে, ঠিক আছে। তা এইগুলো হচ্ছে কি সামাজিক, বুঝতে পারলি তো? নিশ্চয়ই দেখ কথা ইজি লেখা, টাফ লেখা, সুন্দর ইজি ইজি লেখা, এমনি পড়লেই তোরা বুঝিয়ে যাবি। এস্টিম নিডস মানে হচ্ছে সম্মান লাভের প্রয়োজন। উপরে যে তিনটে প্রয়োজন, এই তিনটে প্রয়োজন যখনই মিটে যায় তখন লোকেরা সম্মান লাভের প্রয়োজন মনে করে। সম্মান, আত্মবিশ্বাস, কনফিডেন্ট, ঠিক আছে তো। তারপর আত্মসম্মান, ঠিক আছে তো। তারপরে ব্যক্তিগত যোগ্যতার অনুভূতি, স্বীকৃতি লাভের অনুভূতি প্রভৃতি বিষয়গুলি সম্মান লাভের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট, ঠিক আছে তো। আত্মসম্মান, এই নামগুলো তোকে যখন লিখবি না পরীক্ষায় লিখতে হবে এগুলো, আত্মসম্মান, আত্মবিশ্বাস, তারপর কি লেখা আছে, ব্যক্তিগত যোগ্যতার অনুভূতি, তারপর স্বীকৃতি লাভের অনুভূতি, এগুলো হচ্ছে সম্মান লাভের প্রয়োজনের সাথে সংশ্লিষ্ট। বলছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস মানে আত্মবিকাশের প্রয়োজন। বলছে আত্মবিকাশের প্রয়োজন বলতে ব্যক্তিগত প্রতিভা বিকাশের আকাঙ্ক্ষাকে বোঝায়। এই প্রয়োজনগুলি হলো মনস্তাত্ত্বিক ও অসীম, কারণ বিকাশের কোনো সীমা থাকে না। এবার তোকে বলেছিলাম, বারবার বলেছিলাম, যে যাই লিখুক না কেন তার তো ক্রিটিসাইজ হবে, ক্রিটিসাইজ হবেই, তাই সমালোচনা বেরিয়ে এসছে। ম্যাসলো তত্ত্বকে তিন ভাবে সমালোচনা করা হয়েছে। ম্যাসলো কর্মীদের কাজ সম্পর্কিত প্রয়োজনগুলি বিবেচনা করেন। ম্যাসলো কি করেছে, সব করেছে, কর্মীরা যে কি সমস্ত কাজ করবে না সেইগুলোকেই বিবেচনা করেন, ঠিক আছে তো। তিনি কেবলমাত্র তাদের সাধারণ মানে ও কর্মীদের প্রয়োজনের উপর দৃষ্টিপাত করেছে, ওরা কি কাজ করবে তার উপর দৃষ্টিপাত করে। দ্বিতীয়ত, তিনি যেভাবে মানুষের প্রয়োজনগুলিকে কম পর্যায়ে সাজিয়েছেন তা অনেকেই বিশ্বাস করেন না, ঠিক আছে তো। কারণ এই শ্রেণীবিশ্বাস, এই শ্রেণীবিন্যাসটা, ঠিক আছে তো, কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করে না, কেবলমাত্র ধারণার উপর নির্ভরশীল। লাস্ট, কিভাবে কোনো মানুষের আচরণ ও কার্য সম্পাদন তার প্রয়োজনের ক্রমপর্যায়ে দ্বারা প্রভাবিত হয় সে সম্বন্ধে এই তত্ত্বে কিছু বলা হয়। তো এই কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট নেই, আজকে যে কোশ্চেন গুলো পড়ালাম সত্যি কথা বলতে গেলে খুব একটা ইম্পর্টেন্ট নেই, বাট তোকে সিলেবাসে তোকে পড়তে পড়ে তো রাখতেই হবে, অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষার জন্য। টেস্ট পরীক্ষার জন্য তোকে পড়ে রাখতেই হবে, ঠিক আছে। দেখা গেলো টেস্ট পরীক্ষায় ধর ম্যাথস দিয়ে দিল, তুই তো বলতে পারবি না স্যার আগের বার ম্যাথস চলে এসছে এবার দিল কেন। তোকে টেস্ট পরীক্ষার জন্য টেস্টে না, তোকে সব করতে হবে, টেস্টের জন্য সব করতে হবে। তো দেখ পরের দিন আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে, পরের দিন চ্যাপ্টার শেষ হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে।